লাস্ট মিঠুনদা পর্যন্ত শাস্ত্রীর শুটিং করতে করতে বলেছে, তুই যদি এক্ষুনি হ্যাঁ বলিস এক্ষুনি ইয়েস হয়ে যাবে, আমি মাঝখানে কাউকে ফোন করব না, আমি সোজা ফোন করব। কেন তোমাকে যথেষ্ট রোমান্টিক চেহারা বলে কিছু হয় না? ভাবেনি তো কে বলেছে? সেভাবে কেউ ভাবেনি। নমস্কার, নিবেদিতা অনলাইনে স্বাগত। আজকে আমি এসে গেছি বব বিশ্বাস থ্রি মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমি তো ওকে আমাদের কলকাতা সিংহামও বলি, সেটা না, কারণ হ্যাঁ, কারণ ওর কড়া চরিত্রগুলো ভীষণ পপুলার, আর সবাই ওকে ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি, বহুদিন ধরে ভালোবাসি, আর সেই জন্য ওর সঙ্গে আজকে আমরা একটু আড্ডা মারতে এসেছি। দেখি আড্ডা থেকে কি বেরোয়। চল। হ্যাঁ, আচ্ছা, এই যে বব বিশ্বাস বললাম, এখান থেকেই শুরু করি। এটা তোমার টার্নিং পয়েন্ট, তুমি মানো? যদি সর্বভারতীয় লেভেলে কাজ করাটাকে একটা টার্নিং পয়েন্ট ধরা হয় তাহলে নিশ্চয়ই মানি, নইলে বাংলায় বহু বছর ধরে কাজ করছি এবং অনেক কাজ করেছি ভালো ভালো। তার আগের তোমার বাংলার কাজগুলোর মধ্যে, হ্যাঁ, আর তারপরে তোমার বাংলার কাজগুলোর মধ্যে তোমার মনে হয় নাকি যে ওইটা তোমাকে অনেকটা এগিয়ে দিয়েছিল? হ্যাঁ, এর আগে কাহানি হওয়ার আগে খুব একটা ছবির পরিচালকরা আমাকে ছবিতে নেননি, কারণ আমি টেলিভিশন করতাম বলে। সেটা অনেককেই নেয়নি, কারণ তাদের তখন বক্তব্য ছিল যারা টেলিভিশনে যাদের দেখা যায় তাদের দেখতে লোকে হলে যায় না। খুব ভুল একটা ধারণা। কাজ ছবিটা ভালো হলে হলে লোকে যায়, সেটা রিসেন্টলি প্রমাণ। আমাদের এটা আমাদের গল্প, মানসীদের ছবি, হ্যাঁ, প্রথম বলে ছক্কা। তো কাজেই একমাত্র অঞ্জন দত্ত ছাড়া পরপর সিনেমায় তখন আমায় কেউ নেয়নি। বং কানেকশনের পর থেকে অঞ্জনদা কিন্তু প্রত্যেকটা ছবিতে প্র্যাকটিক্যালি নিয়েছে, যেটাতে নিতে পারেনি হয়তো আমি ডেট দিতে পারিনি। কিন্তু কাহানির পরে অনেকেই আমাকে ছবিতে নিলেন এবং নিচ্ছেন এখন। তুমি তার আগে ফেলুদা সিরিজে ডেফিনেটলি তোপসে করে গেছো, হ্যাঁ, লাগাতার, একদম। এবং সেটা কিন্তু আমরা বোধহয় ম্যাক্সিমাম গল্পগুলোতে আমি তোপসে আর ফেলুদা হ্যাঁ করে গেছো। কিন্তু সেই সময়টা তোমার একটা ছিল যে একটা আফসোস আমি জানতাম, যেটা সেই সময় তোমার ছিল, যে বাংলা ছবির লিড ক্যারেক্টার গুলোতে, মানে যেখানে যেগুলো নাচ গানের ছবি, ধরো বুম্বাদা যেটা করছে, পারতাম না, কারণ আমার সেই চেহারাটা ছিল না, প্রথম কথা, এবং নাচটা আমার আসে না। আমি কারণ জোহরকে না বলেছি, হ্যাঁ, রকি আর রানী। কোন চরিত্রটা? টোটা। ও বলে ওটা ক্লাসিক্যাল ডান্সার। আমার হাত তুলে নমস্কার করে বলেছি আমাকে ছেড়ে দিন, বাট করণ স্যার ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইউ, এনি আদার ক্যারেক্টার প্লিজ। নাচ মেরে আন্দার নেই হ্যায়। টোটা ওটা করবেই, করবেই। অত্যন্ত ভালো নাচে, ফিজিক্যালি প্রচন্ড ফিট ছিল এবং ওটা নিয়ে চর্চা করে। যার যেটা নিয়ে চর্চা, সেই তার বাইরে গিয়ে করাটা খুব ডিফিকাল্ট। রবি ওঝা উত্তর এবং রবি ওঝার পরবর্তী এই দুটো টেলিভিশনের যে চেঞ্জটা, সেটা তুমি একটু বড় করে বলো তো। এক আকাশের নিচে টেলিভিশনের বিজ্ঞানটাকেই পাল্টে দিয়েছিল। প্রচুর রিহার্সাল হওয়ার পরে 17টা টেক হওয়ার পরে রবি বলেছে সেকেন্ড টেক ওয়াজ ওকে। এবং প্রথম দিন কেন, প্রথম 20-25 দিন, এক মাস, দিনে ফুটেজ উঠতে হয়তো সারাদিন শুটিং করে 15-16 ঘন্টা, 3 মিনিট 4 মিনিট, ভাবা যায় না। এবং প্রথম প্রডিউসার ছিলেন পদ্মিনী কোলাপুরীর হাজবেন্ড টুটু শর্মা। আচ্ছা, তিনি পালিয়ে গেছেন। এইভাবে আমি কাজ করতে পারবো না, কারণ এত। তারপরে রবি নিজে টেক ওভার করেছে, এতটাই বিশ্বাস তার ছিল এই প্রজেক্টের উপর। এবং সেটা একটা ইতিহাস, শুধু আমার জন্য নয়, এক আকাশের সঙ্গে যুক্ত যারা ছিল তাদের লাইফ পাল্টে গেছে। সত্যিই তাই। এবং আজকাল সত্যি শুটিং এর পদ্ধতি দেখে এই নতুন ছেলে মেয়েদের জন্য খুব কষ্ট হয়, তারা না শেখার সময়টা পায় না। আমরা প্রচুর পেয়েছি। আচ্ছা, এখন সিরিয়ালে প্রবলেমটা কি বলতো? সবাই বলে এখন সিরিয়ালে ভীষণ প্রবলেম, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। মানে সেরকম গল্প। আমাদের সময় কি এত চ্যানেল ছিল না, এত কম্পিটিশন তো ছিল না।
যে কোনো চ্যানেল খুললে পর পর চলছে বাংলা সিরিয়াল, তো কোনটা ছেড়ে কোনটা দেখবেন মানুষ? সেদিক দিয়ে ওটিটিটা কি একটা নিঃশ্বাস নেওয়ার ওটিটি জায়গা? একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা এবং বিরাট। বিশাল বহু ধরনের কাজ করার জায়গা। খুলে দিয়েছে মানুষকে কিন্তু। একদম। মানে যাদের যাদের ওই একটা সময় ভীষণ ফ্রাস্ট্রেশন টিভি আর সিনেমার মধ্যে আর কিছু নেই, সেই কিন্তু ফ্রাস্ট্রেশন তখন কিন্তু ওই টিভিটাই আমাদের বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ। তখন কিন্তু ওই টেলিভিশন যেভাবে লোকে দেখেছে, হ্যাঁ সেটা ঠিক। সিনেমা হল অত যায়নি না 90-এর দশকটা পুরো। একদম একদম। কয়েকটা ছবি বাদ দিয়ে মানে তখন কিন্তু তোমাদের একটা ইয়ে কিন্তু বেশ ফ্রাস্ট্রেশনে ভুগেছে। যখন আমরা করেছি, আমরা যখন প্রথম রূপকথা বলে সিরিয়াল করি, লোকে রাস্তাঘাটে যদি কখনো দেখতে পায় গাড়ির ভেতর ভাস্কর ভাস্কর বলে ডাকতো। টেলিভিশনের ওই একটা ব্যাপার আছে, নিজের নামটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ তাই তো, ওই চরিত্রের নামটা ইম্পর্টেন্ট। আমি যখন তোপসে করতাম, চিঠি আসতো, তোপসে দা কেমন আছেন, ইংল্যান্ড লেটার আসতো বা পোস্ট কার্ড আসতো, তখন ওই তোপসে দা, পরে আকাশ হয়ে গেলাম। এরকম ভাবে বিভিন্ন নাম, শাশ্বত খুব কম লোকে ডেকেছে। তুমি একটা ছবি লিড করেছো যেটা রবি ওঝাই করেছেন সম্ভবত বহু আগে, 2000 ওই যে সময়টা তোমার সঙ্গে তিন কি কি ছবিটা, ছবিটার নাম আবার আসবো ফিরে। আবার আসবো ফিরে, তুমি আর কনিনিকা। হ্যাঁ। হ্যাঁ কিন্তু তোমার সবরটা কিন্তু একদম একদম ইউনিক একটা হয়ে হ্যাঁ, দাঁড়িয়েছে। সেটা অরিন্দম বলেই ছিল যে আমি ওকে ছাড়া সবর করবো না। তোমার ভীষণ স্টান্ট আছে একদম সবরে। অন্যরকম। সবরে কিন্তু তোমার প্রচুর স্টান্ট এবং সেই নিয়ে অনেক কিছু আছে। সে 6 ফুট তুমি লাফিয়েছিলে জীবন প্রাণ হাতে মানে নিয়ে। হ্যাঁ, সব বাংলাতেই করতে হয়, আর কোথাও এরকম। ওই একটু এক্সপেরিয়েন্সটা বলো। কি বলবো, প্রথম সবরের ফার্স্ট সিকোয়েন্স ছিল ছোটা, তাড়া করেছি, গুলি করছি আর তাড়া করছি দুজনে মিলে। কুমারটুলির একটা দোতলা বাড়ি এবং সেটা ছাদ টু ছাদ কানেক্টেড, যেরকম হতো এর পাঁচিল টপকে ওকে চলে যায়। সেইখানে একটা শটে ছুটতে বললো, মানে পুরো ছাদটা টপকে ছাদের উপর থেকে এরকম লাফ দিয়ে নিচের এটাই পড়তে হবে, পড়ে ছুটে গিয়ে দুটো বাড়ির মাঝখানে 4-5 ফিট গ্যাপ, এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ট্যাঙ্কের উপর লাফ, নিচে কিছু নেই। একটা লোক কার্নিশে এরকম করে বসে আছে, পড়লে নাকি ও ধরবে। আমি প্রথমবার গিয়ে দুজনে আটকে গেছি। মানে কোনো নেট টেস্ট কিচ্ছু নেট গদি কিচ্ছু নেই। তো রাজি হলে কেন? তখন উপায় নেই, শান্তনু আর অরিন্দম বলছে কিচ্ছু হবে না বাঙালি, চলো। শুটিং করতে গিয়ে তখন কি বলবো আমি শুটিং করবো না? না না সেটা ঠিক, কিন্তু এই রিস্কটা তো একটা জীবন এটা তো আমার তো গেলে যেত, ওদের তো জেল হতো। হ্যাঁ আমি পড়লে হাড়গোড় ভেঙে যেত, হ্যাঁ হসপিটালে থাকতাম, ওদের তো জেল হতো। তো ওরাও নিয়েছে রিস্ক, আমিও নিয়েছি রিস্ক। একদম মানে জীবন আশঙ্কাটাও তো ছিল। সে অত ভাবলে হবে না। আচ্ছা, জীবনে বাঁচাই যাবে তুমি না। জিম টিম খুব করে তোমার ফিট না? একদমই। আমি যতটুকু ফিটনেস আমার এখন দেখতে লাগছে, তো খাওয়া কন্ট্রোল। আচ্ছা, তারপরে কি হলো? তারপর হয়ে গেল ছবি, কিছু উপায় নেই। আচ্ছা, এবার আমি একটু তোমাকে বম্বের দিকে নিয়ে যাই। তোমার কাহিনী তো শুরু, কাহিনী দিয়ে তো তোমার বম্বের কাহিনী শুরু। এবার একটু বম্বের মানুষদের সঙ্গে ইন্টারাকশন, তাদের সঙ্গে ঘটনা, আমি জিজ্ঞেস করবো, তুমি নিজেই বলো। এত ঘটনা, এত লোকের সঙ্গে কাজ করেছি, একটু মজার ঘটনাগুলো যেগুলো তোমার একটু আনইউজুয়াল লাগে। যেমন খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছি আমি, একদম এক্ষুনি অনিল কাপুর যেটা বললে সেটা আসছি। আমি যখন প্রথম কাহিনী করি, কাহিনীর পরে কাহিনী ওয়াজ সুপার ডুপার হিট। আমি জাগ্গা জাসুস করি তার 4 বছর বাদে। ইন দ্য মিন টাইম কিন্তু নওয়াজউদ্দিন 26টা ছবিতে সাইন করেছিল, আমি একটাও করিনি। আচ্ছা, কিছু কারণ আমার বাংলায় কাজ ছিল বলে, তাদের ডেট নেই বলে না করে দিয়েছি, আরো কিছুকে না করেছি ডেট নেই বলে, সেরকম রোল আসছিল। আচ্ছা, তো আমার সেই সুযোগটা ছিল যে বম্বেটা আমার প্রথম ইন্ডাস্ট্রি নয়, না আমার এখানে কাজ আছে, বম্বেতে যদি করতে হয় বেঁচে করবো, সিম্পল, যেটা এখনো ফলো করি। তো এই প্রশ্নটা আমার প্রথম করেছিল, আমি একদিন জাগ্গা জাসুসের শুটিং এ গেছি, গিয়ে অনুরাগ বলছে, নাম ছিল তো অনুরাগ বলছে যে যাও ওই যে হসপিটালের বেডের যে তোমার যে বেডটা, ওখানে একজন বসে আছে তোমার খুব ফ্যান। আমি গেলাম, বুঝলি রণবীর কাপুর। সে উঠে সেরকম করে, দাদা বিগ ফ্যান অফ বব বিশ্বাস।
ও আমি বললাম हाँ। प्रथम प्रश्न আমাকে করলো, दादा कहानी के बाद 4 साल लग गया आपको दूसरा फिल्म के लिए। আমি তখন ওকে বললাম ঘটনা, কেন করিনি, কি করতে পারিনি। শুনে খুব অবাক হলো, কারণ রিজিনাল ফিল্মের জন্য কেউ হিন্দি ছবি ছেড়ে দেয় এটা ওরাও বিশ্বাস করে। হ্যাঁ, এটাও ঠিক। আমি বিশ্বাস করিনি। তো এই এরকম কিরকম অফার তুমি ছেড়েছিলে, মানে কার কার? তো আমি নামগুলো করতে চাই না, যেগুলো করতে পারিনি আমি, মানে যেমন বাবু মশাই বন্দুকবাজ, আচ্ছা, প্রীতিশ নন্দী প্রোডাকশন, আচ্ছা। হিরোইন মাধুর ভান্ডারকার, কোন ছবি, কোন চরিত্র? ডিরেক্টর যেটা এ করলো আমাদের কঙ্কনার হাজবেন্ড, ও রণবীর সরি, হ্যাঁ, দারুণ ক্যারেক্টারটা। হ্যাঁ, কিন্তু করতে পারিনি আমি। আচ্ছা, আরো বেশ কয়েকটা কি নামগুলো আর মনে নেই এখন, আচ্ছা, করিনি যখন আর ভেবে লাভ নেই। আর এই যে বোম্বেতে যে তোমাদের এখানে যেমন কলকাতায় পরিবেশটা ভীষণ পারিবারিক মতো হয়ে যায়, এ ওর বাড়ি চেনে, এ ওখানে যায় চায়, তো বোম্বেতেও কি সেরকম না, ভেরি প্রফেশনাল? মানে তুমি ধরো রণবীর কাপুরের সঙ্গে এত ক্লোজলি কাজ করেছো, তাদের সঙ্গে কি কোনো পারিবারিক, মানে বা তাদের কাপুর ফ্যামিলি, তাদের সঙ্গে পারিবারিক কোনো রকম কোনো যোগাযোগ? সেটা ওরকম ভাবে হয়নি, সেটা আবার অন্য কাপুরের সঙ্গে হয়েছে, আমাদের অনিল কাপুর। কিরকম? প্রথম দিন আমি যেদিন গেছি লুক টেস্ট হবে, হঠাৎ পিঠে একটা হাত পড়লো, হ্যালো শাশ্বত। আমি আমাকে তুমি তাক করে প্রণাম করেছি, এ पैर ছুকে মেরা উমর বার আ রহে হো তুমি, এইভাবে শুরু হলো। তারপরে ফার্স্ট ডে कल क्या कर रहा है, আমি কি सुबह लंच पे आ जा। ডিরেক্টরকে বললো সন্দীপ उसको लेके घर आ जा। এবং পরে বুঝলাম লাঞ্চে তো খাওয়ালোই, 10টায় যেতে বললো, স্ক্রিপ্ট পড়বে। কারণ ওনার সঙ্গে আমার ম্যাক্সিমাম সিনস ইন্টারাকশন, ওই কেমিস্ট্রিটা ঠিক না হলে নাইট ম্যানেজারে, বন্ধু তো দুই বন্ধু, তো উনি ওইভাবে বন্ধুত্বটা বাড়াতে শুরু করলেন। ও আচ্ছা, ওটা ওদের ধরন। হ্যাঁ, এবং মজার মানুষ। এখন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট হয় মাঝে মধ্যে। এই বোম্বে এয়ারপোর্টে দেখা হলো, সোনাম বাচ্চাটাকে নিয়ে দিল্লি যাচ্ছেন, আমার সঙ্গে ওখানেই জড়িয়ে ধরে। ক্রু খুব ভালো করেছে ওনার প্রোডাকশন, যেটা ক্রু প্রায় 100 ক্রোস বিজনেস করেছে। আচ্ছা, কি ক্রু করিনা তাবু আর কৃতি সানান বহুদিন ধরে এখানে একটা ছবি রিলিজ করেছিল হিন্দি। আমি কিন্তু অনেক কিছু মিসও করে যাই। এখন কিন্তু প্রচুর কিছু তৈরিও হচ্ছে, এদিকে ওটিটি, ওদিকে অমুক, ওদিকে সিরিজ, প্রচুর কাজ হচ্ছে, মানে স্পেশালি ওটিটি এসে গিয়েতে আরো বেশি কাজ হচ্ছে এবারে। হ্যাঁ, তারপরে আরেকটু বোম্বের কথা একটু শুনি। আর কি, ওই তো চলছে। এখন তো আবার যাবো, অনুরাগের ছবি করছি, অনুরাগ বাসু। হ্যাঁ, মেট্রো ইন দিনো। কবে থেকে শুরু হচ্ছে? হয়ে গেছে, আর 7 দিনের মতো আমার কাজ বাকি আছে। এই ওটাতে ও বাবা, আমার যে স্টোরিটাই আমি বলছি, আমি আর নীনা গুপ্তা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা। নীনাজির কলেজ ফ্রেন্ড হচ্ছে অনুপম খের। আমার 2 মেয়ে, একটা কঙ্কনা, তার হাজবেন্ড হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। ও বাবা। আমার ছোট মেয়ে হচ্ছে সারা আলী খান, তার হাজবেন্ড হচ্ছে আদিত্য রয় কাপুর। এই তো সাংঘাতিক একটা কাস্ট। এরপর ওদের, মানে আমাদের গল্পে এই যাচ্ছে, এবার ওদের গল্পে আর কি আছে আমি কিছু জানি না। একটা বিয়ে বাড়ির সিকোয়েন্সে আমাদের মেয়ের বিয়ে, সেই সিকোয়েন্সে সবার সঙ্গে দেখা হলো আমার। হ্যাঁ 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 হ্যাঁ। তো তোমার এখন কাজ করতে গেলে মানে একটা বোম্বেতে পা রেখে কাজ করতে হচ্ছে? পা রেখে মানে ওই যে হোটেলে থাকি। হ্যাঁ হ্যাঁ, হোটেলে থেকে ওখানে কাজকর্ম করে। কত লোকে বললো, আমি লাস্ট টাইম ফারা খানও বললেন একটা ফ্ল্যাট কিনতে, ও এক ফ্ল্যাট রেন্ট पे ले लो शाश्वत, एक फ्लैट रेंट पे ले लो। ও একটা হ্যাপা, মানে কারণ বোম্বের বড় বড় কাজ কিন্তু বোম্বেতে হয় না। কোথায় হয়? বিদেশে, বাইরে বাইরে হয়। হ্যাঁ, এই নাইট ম্যানেজার করলাম, বোম্বেতে কি হয়েছে, খুব কম, একটা দুটো ওপেন স্পেসে ওই হেলিকপ্টার নামা ওঠা ওই হয়েছে। এছাড়া সব তো শ্রীলঙ্কা, মানালি, সিমলা। ওদের বাজেট খুব বড় বড় থাকে, বিশাল বাজেট থাকে। সেখানে তো কলকাতায় মানে ভাবাই যায়। যে জায়গাটা শ্রীলঙ্কার যে বাড়িটা আমাদের বাড়ি দেখানো হয়েছে নাইট ম্যানেজারে, একটা রিসর্ট, আমাদের প্রত্যেকের নিজস্ব বাংলো ছিল থাকার, উইথ সুইমিং পুল, এবং একটা বড় সুইমিং পুল, ইনফিনিটি পুল ওভারলুকিং দ্য সি। ওটা সবাই অ্যাফোর্ড করতে পারবে না পার ডে। সেটা তোমাদেরকে, আমরা ওখানে থেকে শুটিং করেছি। ওই কমফর্টটা ওখানে সাংঘাতিক। ওরা একটা জিনিস বিশ্বাস করে। তো তোমার মনে হয় না কলকাতা থেকে সরে গিয়ে বোম্বেতে গিয়ে ফুললি ওখানে ইয়ে করার?
বোম্বে লাইফস্টাইলের সঙ্গে আমার মিলবে না। ওদের সন্ধ্যে শুরু হয় রাত্রি 11টায়, আমি পারবো না। কারণ আমি কাউকে জানাই না, আমি যখন বোম্বে যাই হ্যাঁ জানালেই বলবে 12 বাজে আর আমার পিক আপ করতে গেলি, রাত্রি 12টায় গেলে আমি সকালে শুটিংটা করবো কি করে? আর তোমার তো তুমি ভীষণ ডিসিপ্লিন এমনিতে না? আমি এমনিতে এখন ভাই এখন তো ম্যাক্সিমাম 8:30টার মধ্যে ডিনার হয়ে যায় আমার। হয় তুমি মোটামুটি 11টা হ্যাঁ শুতে যে প্রচেষ্টা নিই, ঘুম আস্তে আস্তে 12টা আর উঠে পড়ো 7টা-8টার মধ্যে। তারপরই যদি কাজ থাকে, না থাকলে শুয়ে থাকার চেষ্টা করি, পারি না, আলো ফুটে গেলে আর পারি না। ওইসব অভ্যেস আছে? সব আছে, নেশা ভাঙ সব একটু অভ্যেস আছে। এটা রাখতেই হয়, একটা না একটা নেশা না থাকলে কি করে বাঁচবে লোকে? আচ্ছা তোমার সঙ্গে কোনো মেয়ের পেয়ারিং নেই কেন? মানে একটা আমার সঙ্গে সেভাবে কোনো, আমার সঙ্গে পরান্দার খুব ভালো কেমিস্ট্রি হয়েছে, আমার সঙ্গে আবিরের ভালো কেমিস্ট্রি হয়েছে, আমার সঙ্গে যিশুর ভালো কেমিস্ট্রি হয়েছে। একমাত্র যে হিরোইন যার সঙ্গে আমি ম্যাক্সিমাম ছবি করেছি তার নাম রাই মাসেল। আচ্ছা মানে চূর্ণির তারিখ, ওদিকে কৌশিক গাঙ্গুলির কেয়ার অফ স্যার, এদিকে রঙ্গনদার বাড়ি তার বাংলা, আর চূর্ণিরই নির্বাসিত, ও আমার অপোজিটে পেয়ার ছিল। একমাত্র রাইমার সঙ্গে আমি 4টে ছবি করেছি। অন্যভাবে তেমন ভাবে হয়তো তেমন জটিল কোনো মানে তোমার চরিত্রে রোমান্স এই সবে অপরাজিতা আড্ডার সঙ্গে বয়সকালে গিয়ে তোমার রোমান্স। কেন আমার রোমান্টিক চেহারা নয়, আমার তো আমার বাবার মতো চেহারা নয়। কেন তোমাকে যথেষ্ট রোমান্টিক চেহারা বলে কিছু হয় না? ভাবেনি তো কে বলেছে? সেভাবে কেউ ভাবেনি। আমি কি ছবি করব সেটা তো আমার হাতে নয়। সেটা বলো। আমি বলতে পারি যে আমি কি ছবি করব না, কোন ছবিটা আমি করব সেটা ডিরেক্টর বা প্রোডিউসার। না সেটা কি তোমার একটু আফসোস আছে যে তোমার কোনো রোমান্টিক? আমার কোনো আফসোস নেই, যা পাই সব বোনাস। তাই যে আমার কোনো আফসোসও নেই, কোনো দুঃখ নেই। আর একটা কথা, তোমার বাবার কথা যখন বললি, আর একটা কথা এখানে বলি, সেটা যে অনেকেই বলে তোমার বাবার থেকে তুমি ভালো অ্যাক্টর, এটা কি তুমি মানো? না, কারণ আমার বাবার টাইমে যে ছবিগুলো হতো তাতে বিভিন্ন চরিত্র করার মতো চরিত্র লেখাও হতো না, তাদের একটা ফিক্সড ধাঁচে ফেলে দেওয়া হতো। বাবার স্টেজে যা পারফরমেন্স আছে অনেকে পারবে না। অমরকণ্টক হোক, বিলকিস বেগম হোক, তারপরে ওই আরেকটা কি নাটক কতবার যে দেখেছি, কিন্তু তখন একটা চরিত্রকে একজনকে একটা ছাঁচে ফেলে দিত। চৌরঙ্গী, আকাশ কুসুম, সব তো ওই রোমান্টিক হিরো, হাসলে ভালো লাগে, হ্যাঁ হাসো, পাঠ করবে কখন? সেটা তোমার মনে হয় আগেকার দিনের ছবির একটা ড্রব্যাক। একটা তো ড্রব্যাক বটে। স্বর্ণযুগ বলে, স্বর্ণযুগ বিভিন্ন কারণে বলে, সব মিলিয়ে স্বর্ণযুগ ডেফিনেটলি। হ্যাঁ যারা গেছে তারা একদম এই লেভেলে গেছে, হ্যাঁ যাই করুক। তোমার একটু উত্তম কুমার, তরুণ কুমার এদের সঙ্গে একটু তোমার একটু এক্সপেরিয়েন্স বলো। খুব ছোটবেলায়, মানে বুড়ো জেঠুর সঙ্গে তাও বয়সকালে হয়েছে। উত্তম জেঠু মারা যাওয়ার পরে প্রতি বছরই ওই উত্তম মঞ্চ যেটা এখন হয়েছে তাতে অনুষ্ঠান হয়, হতো। তখন বুড়ো জেঠু বেঁচে, সুব্রতা জেঠিমা বেঁচে। তো উত্তম জেঠুর সঙ্গে আমার খুব ছোটবেলায় মানে খুব হেজি, মানে তখন নিধিরাম সর্দার ছবির একটা শুটিং চলছিল, দেখতে গিয়ে। তোমার বাবার সঙ্গে তো ভীষণ ক্লোজ। সে তো মানে বাবা যেত। আর তোমার বাবা তো উত্তম কুমারটা হার্ট অ্যাটাকে বলতে গেলে প্রথম চিড়িয়াখানার সময় হার্ট অ্যাটাকটা বলতে গেলে সেভ করেছিলেন উনি। সেটার ঘটনা তোমার বাবা তোমাকে, তোমার সঙ্গে আমরা জানি, আমরা শুনেছি, আমাকে সন্দীপ মানে বাবুদা বলেছেন পুরো মানে এটা যে ওকে নিয়ে এসছে ইয়ে করে, তারপরে পুরো জিনিসটা মানে বাঁচিয়েছিলেন বলতে গেলে। তুমি এখন টেনশন করছো টনির সঙ্গে স্ক্রিপ্ট পড়তে হবে? আমার না দেরি হয়ে গেলে খুব টেনশন হয়, কিন্তু দেরি হবে না, আমি মেরে দেব। আচ্ছা, আমি কয়েকজনের নাম বলবো, হ্যাঁ, তার সম্পর্কে তোমাকে 2 মিনিট করে বলতে হবে, পলিটিক্যালি কারেক্ট নয় কিন্তু, মানে একদম মন থেকে বলতে হবে, ফ্রম হার্ট, ঠিক আছে? হ্যাঁ, বুম্বাদা। একটা জিনিস শিখতে হবে, কি করে এত বছর ধরে নিজেকে মেনটেন করতে হয়, একটা কেরিয়ার গ্রাফ মেনটেন করতে হয়, কিভাবে শরীরটাকে মেনটেন করতে হয়, এবং একটা কেরিয়ার গ্রাফ, একটা ডিসিপ্লিন। আমি ওটা পারবো না, না খেয়ে না দে আমি পারবো না। হ্যাঁ, কিছু খায় না তো, না সারাদিনে কিছু খায় না, কি সব খায় জানি না আমি, ও আমার দ্বারা হবে না। প্রোটিন ড্রিঙ্কিং ওই সমস্ত, তবে টেনাসিটি আছে, নো ডাউট অ্যাবাউট ইট। আমাদের প্রত্যেকের লিমিটেশন আছে, মাইনাস প্লাস দুটো বলতে হবে কিন্তু। হ্যাঁ,
আবার মাইনাস কি, মানে আমি তো বললাম সারা জীবন খাওয়া দাওয়া না করে নিজের চেহারা মেনটেন করে আমি বাঁচতে পারবো না, আমি লাইফটা আমি ভালো করে বাঁচবো। আমায় কতবার বলেছে কার্বোহাইড্রেট ছেড়ে দেবে, আর আলু ছাড়া বাঁচবো কি করে বাঙালি? তুমি আলু খাও না কি আলু খাবো না, বা বরঞ্চ 2 পিস মাংস কম খাবো, আলুটা খেতে হবে। যিশু যখন সত্যি মানে ওর সময় ছিল, ওকে ওর অনুযায়ী রোল কেউ দিল না বাংলা ছবিতে। ওর মধ্যে যে একটা বিচ্ছু লুকিয়ে আছে সেইটাকে কেউ এক্সপ্লোর করলো না। ওকে ওই নিমাই হওয়ার পরে, মহাপ্রভু হওয়ার পরে সবাই ওকে একটা খুব ভদ্র সভ্য চরিত্র দিয়ে গেল চিরকাল। ওকে যদি ওর ভেতরের ফিচলেমোটাকে বার করতো, ভালো ভালো ক্যারেক্টার পেয়ে যেত মানুষ, বাঙালি দর্শক। এখন যেটা করে দেখাচ্ছে বাইরে, পরের পর সাউথের মেন ভিলেন। আমি তো একটা হিন্দি সিরিজ করলাম যেটা তো মেন ভিলেন আমি পুলিশ, আমাদের এর জন্য জিও রিলিজ করেনি এখনো, আচ্ছা ওটিটি আমাদের কি নাম? জিওর দ্য ক্লিন আপ ক্রু। আচ্ছা, আই এম দ্য মেন পুলিশ ইনভেস্টিগেটর। আর একটা কি টিজার দিচ্ছে? এখন দিচ্ছে কিনা জানি না, একটা টিজার দিচ্ছে, তাহলে হয়তো দিচ্ছে, একটা টিজার দিচ্ছে। ওটা আমাদের মানে তোমার পুলিশ তো, আমি পুলিশ। তুমি পুলিশ হিসেবে কিন্তু সাংঘাতিক সাকসেসফুল হয়েছো হ্যাঁ জীবনে, আমি দেখছি। সিংহাম, হ্যাঁ আমাদের সিংহাম, স্পেশালি রাজের প্রলয়টা তো মানে প্রলয়টা আমি লিখেছি, মানে তুমি তো ফেসবুকে নেই, আমি ফেসবুকে লিখেছি, অসম্ভব মানে ওইটার থেকে যা ফিডব্যাক পেয়েছি, আমার যারা দর্শক ছিলেন না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা তো আমাদের তো একটা হ্যাঁ মধ্যবিত্ত বাঙালি উচ্চবিত্ত শিক্ষিত মানুষ, হ্যাঁ ঠিক আছে শাশ্বত ভালো অভিনেতা, দ্যাটস ইট। কিন্তু যারা মাস লেভেল, আবার প্রলয়ের পরে মানে কোন ওষুধ ডেলিভারি করতে এসছে, ধরো মানে পিৎজা ডেলিভারি করতে একদম দরজা খুললে মুশকিল আছে, ছবি সে নেবেই, আমি গেঞ্জি পরে থাকি আর না থাকি, এইটা আবার প্রলয় দিয়েছে আমার রাজ চক্রবর্তী, একদম তাই। মাসের ক্রেজ, আর ওই যে চশমা খুললে ওই যে কথা বলা এবং ডেলিভারি, আর এটা ওই পাক সার্কাস অঞ্চলের ছেলেপিলেরাও তোমাকে চিনে গেছে, তাই তো? আচ্ছা, এবার যিশু তো হলো। জিৎ অনেক বছর ধরে একটা জায়গা মেনটেন করছে, কিন্তু ও নিজেকে ভেঙে বেরোচ্ছে না, যেটা আমার মনে হয়। ও একই টাইপের ওই অ্যাকশন ভিত্তিক বা একটু রোমান্টিক গান দুটো, ও ওতেই আটকে আছে, ওটা ইচ্ছে করে আছে, এবং ওটা খুব বুদ্ধি করেই আছে আমার মনে হয়। দেব যেমন অনেক রকমের প্রজেক্ট করছে, দেব তো মানে অনেক ধরনের প্রজেক্ট করছে, কিন্তু তুমি কি মনে করো দেব এমপি হওয়ার ফলে অনেক সুযোগ পাচ্ছে? আমার মনে হচ্ছে এমপি হওয়ার পরে অনেক দর্শক হারিয়েছে। আচ্ছা, হবেই। আমার তো বিজেপি তো দর্শক থাকা উচিত, কেন আছে তো বিজেপির দর্শক, তাহলে আমার তো মনে হয় ভাগাভাগি হয়ে যায়। যে মুহূর্তে আমি পলিটিক্সে যাব, অন্য দলের লোক আমাকে না ও তো প্রজাপতিতে মিঠুনকে নিয়ে কাজ করে, সেইটাই তো বলছি। কেন সোহমত করলো, শাস্ত্রী বলে ছবিটা করেছি, আমিও করেছি, ভেরি গুড সাইন। আমরা নিজেদের মধ্যে কেন পলিটিক্যাল বিভাজন করব? কিন্তু দর্শক কোথাও গিয়ে একটা হয়ে যায়, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত বা তাদের মধ্যে কোথাও গিয়ে একটা হারিয়ে যায় বোধহয় কয়েকজন দর্শক। আচ্ছা, এই ধরো সারেগামা পাতে যিশু করলো, আবির করলো, অনির্বাণ করলো, এই যে একটা ওইটা তো একটা বড় একটা জায়গা, মানে অ্যাঙ্কারিং। হ্যাঁ, তো এরকম কোন অনুষ্ঠানের অ্যাঙ্কার তুমি একটা করেছো, অপুর সংসার করেছো? অপুর সংসার করেছি জিএর জন্য। আমি আরেকটা অ্যাঙ্কার ছিলাম, গানে মোর ইন্দ্রধনু বলে একটা ছিল, যেটা বুমাদার প্রোডাকশন ছিল, হায়দ্রাবাদে শুট হতো। আচ্ছা, বিভিন্ন গায়ক গায়িকা আমি অ্যাঙ্কার ছিলাম। আরেকটাতে আমি অ্যাঙ্কারিং করেছিলাম লুডোস্কোপ বলে। আচ্ছা, করিনি তার। আচ্ছা, এরপরে হচ্ছে আবির। বড্ড বেশি, এখন মনে হচ্ছে বড্ড বেশি গোয়েন্দা নির্ভর হয়ে যাচ্ছে। ওকে নিজেকে ভেঙে বেরোতে হবে। ঠিকই বলেছ। না, কারণ কি না হয় কি, ইমেজটা না ঘেঁটে যায়। আলাপে কিন্তু বেরিয়েছে একটু। হ্যাঁ, তাহলে ওকে একটু বেরোতে হবে। ওর মধ্যে ট্যালেন্ট আছে, সেটা অঞ্জনদার ব্যোমকেশেও যখন কমেডি করেছে ছদ্মবেশে, ট্যালেন্ট আছে, নেই যে তা নয়। এবং ওকে দর্শক খুব পছন্দ করেন, ওর স্ক্রিন প্রেজেন্স বা সবকিছু, হাইট সব মিলিয়ে মুখ, ওর মধ্যে একটা ব্যাপার আছে, কিন্তু সেটাকে ওকে একটু ভেঙে বেরোতে হবে বলে আমার মনে হয়, আমার বিশ্বাস।
আমার একরকম হয়ে বিশ্বাস। যাচ্ছে। কারণ সব কটা গোয়েন্দা আবির হয়ে যাচ্ছে, আরে এখন এত বেশি গোয়েন্দা হচ্ছে কেন, লোকে মানে অন্য কিছু মৌলিক লিখতে পারছে না, তাই কি হচ্ছে, এই তো মানে লিখলো যা- একটা হ্যাঁ কি সুন্দর, সুন্দর হ্যাঁ। আমি হল ভিজিট করছি, হল ভর্তি লোক, মামাসি এবং মামাসি এসছে, মানে বাবা মেসমশাইরাও এসছেন, হ্যাঁ মানে এবং তার ছোট ছেলেও এসছে, হ্যাঁ সেটাই তো, মানে পুরো পরিবার নিয়ে দেখাচ্ছে। এবং সবাই মিলে, মানে যখন হল শেষ করে ঢুকছি প্রত্যেকের হাতে রুমাল, চশমা খোলা, চোখ মুছছে, তাতে কি আনন্দ, এটা ভাবা যায় না। তোমাদেরটা খুব বেশি সাকসেসফুল, আলাপটাও কিন্তু সাকসেসফুল হলে ভালো তো, যত মানে বাংলা কি ছবি বলতো, চলবে তত ভালো। আর বাংলা ছবি দেখতে যেতে ইচ্ছে করে না, কারণ ওটিটিতে যবে আসবে দেখে নেবো, সেই তো সে খুন খারাপি না, হবে, বড় পর্দায় দেখার মজা আলাদা, খুন খারাপি হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। আবার কি সেটা ট্রেনটা ঘুরছে তোমার তা কাছে? জানি না, ট্রেন ঘোরানোর দায়িত্ব তো আমার নয়। না না, তুমি কি, তোমার কাছে সেরকম কোনো ইয়ে আছে যে এখন ট্রেনটা অবধি নেই। নেই? আচ্ছা, পরমব্রত, পরমকে আমার সবসময় মনে হয় পরম একজন সু অভিনেতা, আমরা সবাই জানি, কিন্তু অনেক বেটার ডিরেক্টর। পরমের মধ্যে কিন্তু ডিরেকশন, আমি প্রথম ডিরেক্টরিয়াল ভেতে কাজ করেছিলাম জিও কাকা, ডিরেকশনের ব্যাপারটা কিন্তু ওর মধ্যে অনেক বেশি, এবং যখন অভিনয় করে তখনও একটা ডিরেক্টর ওর মধ্যে থেকে বেরিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, পরম আমার মনে হয় অনেক ভালো ভালো ছবি বাংলাকে দিতে পারে যদি ডিরেক্টর হয়ে মোর কনসেন্ট্রেট করে ডিরেকশনে। অঙ্কুশ, অঙ্কুশ আমি আই লাভ অঙ্কুশ, কারণ আমি লাস্ট এই ওর যে সিরিজটা ওটিটিতে কি হলো, আমি নামটা ভুলে যাচ্ছি এখন, হলো না, একটা গ্রামের সিরিজটা সাইকেল নিয়ে, আমি দেখে ফ্যান হয়ে গেছি। আচ্ছা, অভিনয় তো মানে ওর নাচতে পারে, ওর চেহারাটা আছে, ও হাসলে ভালো লাগে, ও অভিনয়টাও পারে, সেটা আমি এতে দেখতে, কি যে ওটিটি সিরিজটা আমি মনে করতে পারছি না, শিকারপুর। আচ্ছা, আমি অঙ্কুশের ফ্যান হয়ে গেছি দেখে, আমি চিরকালই ওকে আমার ভালো লাগতো, কিন্তু আচ্ছা, তুমি বড় ফ্যান সৃজিতের হয়ে কোনো গেছি। ছবি করবে? সৃজিতের কোন ছবিতে? আমি সৃজিতের একটাই ছবি করেছি, আর তেমন কোনো অফার তো পাইনি এখনো, পেলে নিশ্চয়ই করবো। না না, কি ছবি করেছে? একটা ছবি রাজকাহিনী। রাজকাহিনী, অনেক অনসেম্বল আরে বাপরে। কাস্টের মধ্যে, তাই তো? জুলফিকারে না? না, জুলফিকারে না। না, কৌশিক গাঙ্গুলির কৌশিক গাঙ্গুলির পর অনেক ছবি করেছে, হ্যাঁ। অনেকগুলো। আচ্ছা, অনির্বাণ নিয়ে কি তোমার এটা? অনির্বাণ থিয়েটারের একজন দুর্ধর্ষ অভিনেতা, এবং ওর অনস্ক্রিন প্রেজেন্সও আছে, কিন্তুটা বলো। ওর ঠিক চরিত্র ওকে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় প্রত্যেককে না, এখানে মুশকিল হচ্ছে কি, আমরা অ্যাক্টরদের নিয়ে কথা বলছি, আমাদের এখানে না ওরকম ডিরেক্টরের বড় অভাব, যে একজন অ্যাক্টরকে বুঝে তাকে কাস্টিং করবে এবং তাকে দিয়ে তার যেটা প্লাস পয়েন্ট সেটাকে বার করে আনবে। আমাদের এখানে ডিরেক্টরের অভাব হচ্ছে না, আমাদের এখানে ডিরেক্টর অভাব হচ্ছে না, মানে তাদেরও দোষ নেই, পুরো প্রডিউসার বলছে যে এদেরকে পেয়ার করে ছবি করো, এত টাকা বাজেটের মধ্যে ছবি করো, 15 দিনের মধ্যে শুটিং শেষ করো। একটা সিনেমা আমি 15 দিনের মধ্যে কি তৈরি করবো? হ্যাঁ, তোমার এখানে 15 দিনটা বেশি বললাম আমি, 12 দিন 13 দিনে গিয়ে ঠেকেছে। হ্যাঁ, আমি শুনলাম নাকি এরকম ওরাও সব ঠিক করে দিচ্ছে, এই সময় এই শুটিংটা হবে, এটা হবে, ও মানে জাস্ট ইয়ে করতে হচ্ছে। হ্যাঁ, নইলে কেউ মে মাসে, এই গত মেতে বাঁকুড়াতে আউটডোর করতে গিয়েছিল একটা টিম, আমি শুনেছিলাম। খুব সুস্থ মানুষ যায় না, বুম্বা দাঁড়িয়ে গেছিল বোধহয়। সুস্থ মানুষ ওই সময় প্ল্যান করে দেবী চৌধুরানী না। না 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 না, আমার দাদুলদা মানে অরিজিৎ দত্ত, প্রিয়া সেতটা একটা রোলে ছিল, আমি বললো বাঁকুড়া যাচ্ছি, তাহলে গরমে বাঁকুড়া, যেমন হিট ওয়েভ চলছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আউটডোর কে ঠিক করেছে? আমি রঞ্জিত কাউকে বলতে শুনেছি, মে জুন মাসে শুটিং করি না ভাই। ঠিক ওরমই বললে একদম। হ্যাঁ, সেটা বলতে হবে। হ্যাঁ, সিনেমায় তো আমার মুখটাও দেখাবে, কি দেখবো আমি? মানে তুমি বলো তো সত্যি কথা, এখন কি প্রোডিউসাররাই সব ঠিক করে দেয়? ডেফিনেটলি তাই। মানে কিছু কিছু ডিরেক্টর আছে, কেন থাকবে না? তেমন ডিরেক্টর হলে সে আমি বলতে হবে। কিছু ডিরেক্টরকে দেখেছি কাঁধে ব্যাগ নিয়ে, কিন্তু বড় বড় প্রোডিউসারের অফিসে হ্যাঁ একটু আচ্ছা না, সেটা তো যাদের সঙ্গে কন্ট্রাক্ট আছে তাদের তো যেতেই হবে। আচ্ছা, অনেকের সঙ্গে তো অনেকেই কন্ট্রাক্ট করে সেই রেখেছে জিনিস না? কি এখন আর ডিরেক্টরদের মধ্যে নেই, যেটা এগে টাকা তারা লাস্ট সিন কেটে দিতে বলেছিল, প্রোডিউসার চলে গেছিল, আবার জুড়ে দিয়েছিল, এরম ডিরেক্টর কি আছে? না, মনে হয় না। বলতে পারি শেষমেশ এখন যদি প্রোডিউসার রাজি না হয়, কি করবো আমি? ছবিটা কি বন্ধ হয়ে যাবে? না, যেটা শুনেছিলাম আমরা যে মেগে টাকা আমি তারা, জানি না ওটা হয়েছিল কিনা। আচ্ছা,
তখন অন্য সময় ছিল। তুমি জানো না, তুমি একটা এত বড় রিসার্চ ওয়ার্ক এর মধ্যে রিসার্চ আমি কিছুই করিনি। আমি আমার স্ক্রিপ্ট, হ্যাঁ আমি দেখেছি ওনাকে এতে, ওই ওনার ওই কি যুক্তিতক্ক গল্প দেখেছিলাম যেটা ওনার ডিরেকশন, আর একটা ছবিতে উনি অভিনয় করেছিলেন ওই যুক্তিতক্ক গল্প, সেটা দেখেছি। আর ওনার ডিরেকশনের ছবি তো আমি দেখেইছি, কিন্তু বাকিটা তো আর আমি জানি না। শুটিং এ করতে গিয়ে কি হয়েছিল না হয়েছিল সেটা তো অনেক আগে, আমার তো কত ছোট। সেই রকম ডিরেক্টর তুমি বলছো কলকাতা শহরে এখন অভাব আছে? মানে সেরকম ডিরেক্টর, হ্যাঁ ডেফিনেটলি। এখন যদি কৌশিক বা সৃজিত বা রিনাদি বা গৌতম দা বা অঞ্জন দা, তারা বলবে, বলার হাক আছে তাদের, বাবুদা যে না হবে না। সন্দীপ রায় তো করেছেন, সন্দীপ রায়কে তো ফেলুদা অন্য কাউকে নিয়ে করার কথা বলেছিল, ফেলুদা করেননি। না, যে করতে পারে সে করছে, সে করতে পারে, যার ক্ষমতা নেই সে করছে না। নতুন নতুন ডিরেক্টর কি করবে? তুমি নিজে ডিরেকশন এইখানে না। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি অনুরাগ বসুর ইন্টারভিউ করেছি জগ্গা জাসুসের পরে, আমার মনে আছে কলকাতায় এসেছিলেন তখন। তো ওনাকে আমি বলেছিলাম আপনারা সব বাঙালি, প্রীতম, আপনি, সুজয় ঘোষ, সুজিত সরকার, পিকু করছেন, কাহানি করছেন, জগ্গা জাসুস করছেন, মানে বরফি করছেন, মানে যেগুলো হিন্দিতে এত বড় বড় কাজ করছেন, তো আপনারা বাংলায় এসে কাজ করেন না কেন? বাংলায় ওরা কাজ করতে পারবে না, মুশকিল আছে। মানে এত রকম নিয়ম কানুন এখানে আছে, ওইভাবে কাজ করতে পারবে না। মানে একে নিতে হবে, লটের নিতে হবে, তো ওটা ওরা পারবে না। একটা প্রশ্ন, বনি সেনগুপ্ত। বনির প্লাস পয়েন্ট হচ্ছে বনির টিপিক্যাল হিরো মার্কা, যেমন আমার টিপিক্যাল হিরো মার্কা চেহারা নয়, বনিরও নয়, তা সত্ত্বেও এত বছর ধরে টিকে আছে। এত বছর ধরে কোথায়? অনেক বছর হলো তো। কত বছর? কত বছর হয়েছে? কাজে যাই না, এখনো করছে কাজ। এটা কি মনে হয় যে এটা পলিটিক্সের অবদান? কেন পলিটিক্সের অবদান হবে? আচ্ছা, অনুপ সেনগুপ্তর ছেলে পিয়া তো না, ওরকম করে ছবিতে এন্ট্রি নেওয়া যায়, টিকে থাকা যাবে না। কত প্রডিউসার তো, অনুপ সেনগুপ্ত প্রডিউসার যাচ্ছে তো, প্রডিউসারের টাকা গেলে যাবে। যে গাড়ি বিতর্ক টিতর্ক এগুলো আমি জানি না, আমি কি ওর বাড়িতে থাকি আমি জানবো? আচ্ছা, তুমি পলিটিক্সটাকে কোন চোখে দেখো? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেখানে আমার মনে হয় আরো বেশি করে শিক্ষিত এডুকেটেড মানুষের আসা উচিত সিরিয়াসলি পলিটিক্সটা করতে। এখন যেটা হচ্ছে সেটা দেখতে ভালো লাগে না, আমি নিউজ চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছি। যেখানে একজন একটা পার্টির পলিটিশিয়ান আরেকটা পার্টির পলিটিশিয়ানকে যে অকথ্য ভাষায় অ্যাটাক করছেন, তাতে করে প্রত্যেক পলিটিশিয়ানের উপর একটা ঘৃণা জন্মাচ্ছে সাধারণ মানুষের। সেটা হতে দেওয়া উচিত না। পলিটিক্স একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমার এই যে বিচারপতির পলিটিক্সে চলে আসা, সে আমি জানি না, সেটাকে তুমি কি রকম ভাবে দেখো? আমি কিছুই দেখি না, পলিটিক্স নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। আমি জীবনে পলিটিক্সে আসবো না এটুকু জানি। কোনোদিনই আসবে না? আমার কাছে অফার ছিল। আচ্ছা, কোন তরফ? সেন্টার থেকে ছিল। আচ্ছা, মানে লাস্ট মিঠুনদা পর্যন্ত শাস্তির শুটিং করতে করতে বলেছে, তুই যদি এক্ষুনি হ্যাঁ বলিস, এক্ষুনি ইয়েস হয়ে যাবে, আমি মাঝখানে কাউকে ফোন করব না, আমি সোজা ফোন করবো। আমার মারার ইচ্ছে হচ্ছে তোমার, বলো না এমনি মেরে দাও। না, সেদিক দিয়ে কি তুমি নিজেকে মধ্যবিত্ত মনে করো? মানে আমি একটা জিনিস বুঝি, যেটা পলিটিক্সটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি ক্লাস 1 থেকে 10 অবধি পড়লাম না, আমি হঠাৎ করে গ্র্যাজুয়েট হতে পরীক্ষাতে বসে যাবো? এটা হয়? দেখো, অ্যাপলিটিক্যাল বলে তো কোনো না, ডেফিনেটলি আমার যাকে মনে হবে তাকে আমি ভোটটা তো দেবই, সেটা আমার যখন যাকে মনে হবে। কিন্তু তাই বলে তো আমার পলিটিক্স করতে হবে তা তো নয়। আমি ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি বলে আমার এমবিবিএস পড়তে হবে, পাস করতে হবে তা তো নয়। না, তাহলে ভয় পাও? কে পায় না? না, তুমি স্পেশালি পাও? সবাই পায়, আমার বাবাও পেত, আমিও পাই। ঘরে অশান্তি কে চায়? রিসেন্টলি তোমার মা মারা গেলেন। তোমার মা 13 তারিখ মার্চ। তো এটা এত মানে আমরা দেখলাম যে খুব মানে একদম উচ্চকিত নয়, মানে খুবই নিজে মা তো খুব একটা বেশি মিডিয়ার সামনে কোনোদিন আসেনি। এমনকি গুগলেও কোনো ছবি পাওয়া যায়নি। আমার কাছে একটা কোথায় ছবি ছিল, সেই ছবিটা আমি দেওয়ার পরে তারপর সবাই ওটাই কপি করেছে। হ্যাঁ, তো বাবা মারা যাওয়ার পর মা সেভাবে একদমই মানে লাইমলাইটের বাইরে ছিল। এই তো দাদুর বাড়িতে আমার ভাই আর মা থাকতেন। কি হয়েছিল শেষের দিকে?
পটাশিয়াম সোডিয়াম সব ড্রপ করেছিল, মানে একটু ডিজিনেস হয়ে গিয়েছিল, তার উপরে হয়েছিল কি আগে একটা করে ফিমার বোন ফ্র্যাকচার হয়েছিল। ওইটা একটা ব্যাপার। তো যেদিন লাস্ট দেখতে গেলাম সেদিন দেখে ভাল লাগলো না, মানে আমি তখনই ডিসিশন নিলাম যে এখানে বাড়িতে রাখা যাবে না। স্ট্রেট ওই কাছাকাছির মধ্যে ইডিএফ এ নিয়ে চলে গেলাম এমার্জেন্সিতে। ওরা দেখেই বলল যে না, মানে অবস্থা ভালো নয়। তো কাজেই ভাইও ছিল, আমি ছিলাম, মানে জামাইবাবু তিনিও এলেন। তো যেদিন ভর্তি করেছি তার পরের দিনটা সার্ভাইভ করেছে, তারপরের দিন মানে বেশি ভোগেনি না, কিছু বুঝতে পারতো, মানে পারতো না। পটাশিয়াম সোডিয়াম সব লো, তো মানে ড্রাউজি একটু ছিলেন, অল্পের উপর দিয়ে গেছে। আচ্ছা, একটাই জিজ্ঞেস করব তোমাকে, মার মৃত্যুর পরেই এই প্রশ্নটা করা মানে না, কিন্তু যেহেতু এত ছোট সময়ের মধ্যে তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি একটা স্ক্রিপ্ট রিডিং এ যাবে, সেই জন্য জিজ্ঞেস করছি, এই যে মহুয়া তোমার সমস্ত ফোন কলসগুলো প্রায় ছেঁকে তোমাকে দেয়, হ্যাঁ, তো সেটাতে তো একটু বাইরের লোকেদের অসুবিধা হয়। কিসের অসুবিধা? মানে কিছু দরকার হলে তো তুমি বলে দিতে পারো, না নেই বলে দাও, তোমাকে তো তুলতে হচ্ছে না। হ্যাঁ, কেন সব ফোন আমায় তুলতে হবে কেন? না মানে জসমিন দেশে যদাচার, এখন যেরকম পৃথিবী সেরকম তো চলতে হবে। না 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 না, যে যার আমাকে প্রয়োজন সত্যিকারে সে ঠিক ধরে নেবে। আমার ফিল্মফেয়ার পর্যন্ত ল্যান্ডলাইনে ফোন করে ইন্টারভিউ নিয়েছে আফটার কাহানি। তোমার ল্যান্ডলাইনের জন্য তো বিএসএনএল কে ল্যান্ডলাইনটা রেখে দিতে হবে। হ্যাঁ, রেখেছি তো, আছে তো। হ্যাঁ জানি, হ্যাঁ সকলের কাছে ওই নাম্বারটা আছে। সকাল 9টার আগে করুন, রাত্রি 9টার পরে করুন। আমি তো কোনো ডাক্তার নই যে আমার এমার্জেন্সি অপারেশন করতে যেতে হবে। আমি শেয়ার বাজারেও কাজ করি না, প্রতি মিনিটের ওঠানামা আমাকে রাখতে হবে। আমি যে কাজটা করি সেটা খুব রিল্যাক্সড হতে করি। না তুমি তো, তোমার তো মোবাইল আছে। হ্যাঁ, যখন যাই বাড়ি নিয়ে যাই, আর নয়তো ব্যাগে রেখে দাও। হ্যাঁ, শেষে হোয়াটসঅ্যাপ খুলে দেখে নি কার কি দরকার। তুমি কি মোবাইল নিয়ে বেরোবে? আমি নিয়ে বেরোবো, তার কারণ যাকে ফোন করতে হবে সে যদি আমার পার্কিং এ প্রবলেম হয়, আমি আমার ড্রাইভার ছুটিতে আছে যে গাড়ি চালায়, আমি নিজে গাড়ি নিয়ে যাচ্ছি, আচ্ছা সেটা তো একটা সমস্যা। হ্যাঁ, পার্কিং, হ্যাঁ, তখন তাকে ফোন করে বলতে হবে যে তোমার সাদা থেকে পাঠাও আমার গাড়িটা যাতে পার্ক করে দেয়, সেই জন্য নিয়ে যাচ্ছ। আর খুব খুব লিমিটেড লোকের কাছে তোমার ফোন নাম্বার আছে, তাই তো? লাস্ট আমার নিজেরও মনে থাকে না। আচ্ছা, লাস্ট আমার হয়েছে এরকম। ব্যাঙ্গালোরে একটা শপিং মলে গেছি, হোটেলে ঢোকার আগে একটু টুকিটাকি জিনিস কিনে ঘরে ঢুকবো, হোটেলে ঢুকবো, তো সেখানে গিয়ে বলেছে নাম্বার দিজিয়ে। আমি এই কেন করেছি, আমি না ফোনটা বার করেছি, আমি আপকা নাম্বার বলি, क्यों मैं डायल करूंगा जो जाएगा वो मेरा নাম্বার। হাসছে লোকটা। তারপর থেকে আমি আমার মানি ব্যাগে যেখানে কার্ড থাকে নাম্বারটা লেখা থাকে, তুমি ফোন নাম্বার চাইলে খুলে দিই, বলে দিই। কারণ নিজেকে তো নিজেকে ফোন করতে হয় না এতবার, আমি কেন মনে রাখতে যাবো? মনে রাখার এত কিছু যাচ্ছে। তোমার স্কিনটা এত উজ্জ্বল রাখার চাবি কেটে কি ওই ফোন না রাখাটা হতে পারে? স্কিন, মাথা, সব, চোখ, তাই না? হ্যাঁ, সবকটা যাচ্ছে। সত্যিই তাই। আরো একটু পরের দিকে বুঝতে পারবে কি আর কত বড় ক্ষতি হতে পারে। আচ্ছা, শেষ প্রশ্ন, পরকীয়া চলে? চান্স পেলেই চলে, কেন? কি আর পরকীয়া না থাকলে জীবনে থাকে কি? কলকাতায় না 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 না, সবসময় মানুষের সঙ্গে হতে হবে তার নয়। মানে কিটা কি? আর কোথায় অত সুযোগ, কোথায়? বিবাহিত পুরুষ মানুষের দিকে কেউ তাকায় না। কে বলেছে বিবাহিত পুরুষ? একটা নাম যদি জানা থাকে আমার দু একটা দিয়ে যাও, টেলিফোন নাম্বার সমেত কথা বলে নেবো। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি। এই গল্পটা এখানেই শেষ হলো। তো শাশ্বত খুবই মানে বিচ্ছু অ্যাকচুয়ালি। ও যেরকম ভাবে থাকে সেরকম না, ভীষণ বিচ্ছু। ও চরিত্রগুলো দেখেও বোঝা যায় ও বিচ্ছু, দুষ্টু, এবং যত রকমের ওই পাড়া কালচারের সঙ্গে যুক্ত 90s-এ যে যারা থাকে, যে ছেলেগুলো যারা সেই ধরনেরই, কিন্তু অ্যাকচুয়ালি ও খুব একটা জেনজি ওই রকম ধরনের একেবারেই না। হ্যাঁ, খুবই আমরা যে ঘরানায় তৈরি সেই রকমই। তো আমাদের এই আড্ডাটা আজকে এখানেই শেষ হলো। আশা করা যায় পরেও একদিন শাশ্বতর বাড়িতে এসে একটা জমিয়ে বসে ওর বউ ওকে দুজনকে নিয়ে আড্ডা মারা যাবে। আজকের মতো এখানেই শেষ করি, নমস্কার। আপনারা দেখুন নিবেদিতা অনলাইন, যেখানে আজকে হয়তো অনেকেই আমাদের ইন্টারভিউটা দেখলেন। তো নিবেদিতা বহুদিন ধরে একটা খুবই প্রথম সারির খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন, এখন নিজের ইউটিউব চ্যানেল নিবেদিতা অনলাইন, দেখতে ভুলবেন না।